আচ্ছা, টুডেস টপিক সুপার কন্ডাক্টিভিটি, জিরো রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সটাই জিরো। আমরা যখন প্রথম ব্যাটারি সার্কিট, তার জুড়ে সার্কিট বানানো, এই ব্যাপারগুলো যখন আমরা প্রথম শিখি এবং ছোটবেলায় হচ্ছে ওমস ল পড়ি, ভি ইকুয়াল টু আই আর, তখন ঠিক ওটা ভাবাই যায় না, মানে রেজিস্ট্যান্স কম হয় মেটালে সেটা ঠিক আছে, আরো কমানো যায় কিনা সেটাও একরকম ব্যাপার হলো, কিন্তু একেবারে মানে রেজিস্ট্যান্স একেবারে জিরো, সেইটা ঠিক ইমাজিনেশনে আনাটা বেশ মুশকিল ব্যাপার, এবং তাও আবার সেটা অ্যাবসলিউট জিরোতে নয়, মানে টেম্পারেচার ওয়াইজও আমি যদি ভাবি তাহলে জিরো কেলভিনে নয়, তার থেকে অনেক হায়ার টেম্পারেচারেই এমন হতে পারে যে একটা কোনো মেটেরিয়ালের রেজিস্ট্যান্স জিরো। ঠিক আছে, তো সেই ব্যাপারটা, এক মিনিট, তো এবং এখন তো লেটেস্ট রিসার্চে তো তোরা দেখেছিস এখন আরো অনেক বেশি হাই টেম্পারেচার, এবং একটা সময় হয়তো রুম টেম্পারেচারের থেকেও বেশি টেম্পারেচারে রেজিস্টিভিটি জিরো করা যেতে পারে কোনো মেটেরিয়ালে। তো ব্যাপারটা খুবই অদ্ভুত, এবং লেট মি টেল ইউ যে সুপার কন্ডাক্টিভিটি ইজ নট ইকুয়াল টু মেটেরিয়াল উইথ জিরো রেজিস্টিভিটি। মানে জাস্ট ম্যাক্সওয়েলস ইকুয়েশন আছে, সেখানে আমি, বা এই যে ওমস ল, ভি ইকুয়াল টু আই আর, তো ওমস ল এর তো আরেকটা ফর্ম হচ্ছে জে ইকুয়াল টু সিগমা এফ, যেখানে জে হচ্ছে ভলিউম কারেন্ট ডেন্সিটি আর এফ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তো ওমস ল এর আরেকটা খুব জেনারিক এক্সপ্রেশন হচ্ছে জে ইকুয়াল টু সিগমা, মানে জে প্রপোর্শনাল টু এফ, ভলিউম কারেন্ট ডেন্সিটি ইজ প্রপোর্শনাল টু ইলেকট্রিক ফিল্ড, এবং প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা হচ্ছে কন্ডাক্টিভিটি। তো তারপরে এটাকে জাস্ট ঘুরিয়ে লেখা যায় এফ ইকুয়াল টু রো জে। হ্যাঁ, তো আমি ম্যাক্সওয়েলস ইকুয়েশনে জাস্ট রো ইকুয়াল টু জিরো বসিয়ে দিলাম, বসিয়ে আমি সুপার কন্ডাক্টিভিটি সব প্রপার্টি পেয়ে যাব, সেটা একেবারেই নয়। সুপার কন্ডাক্টিভিটি একটা প্রচন্ড অদ্ভুত জিনিস, মানে পুরো টোটালি একটা ফেজ ট্রানজিশন এর মধ্যে আছে। প্রপার্টি তো খুবই অদ্ভুত বটেই, আশ্চর্য আশ্চর্য প্রপার্টি, তাছাড়াও এটা টোটালি একটা ডিফারেন্ট ফেজ অফ ম্যাটার। এবং এখানে অ্যাকচুয়ালি আমরা যেটা দেখি, সুপার কন্ডাক্টিভিটি ইজ স্ট্রিক্টলি কোয়ান্টাম মেকানিক্যাল ফেনোমেনা, এবং ইফ আই এম নট রং, সুপার কন্ডাক্টিভিটি এখনো পর্যন্ত একমাত্র কোয়ান্টাম মেকানিক্যাল ফেনোমেনা which can be observed macroscopically। এটা একটা খুব আশ্চর্যজনক ব্যাপার, মানে এটা যখন কোয়ান্টাম, since the advent of quantum mechanics, it has always been a topic of discussion that whether there can be something like macroscopic quantumness। মানে কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাক্টিভিটি হবে, কোয়ান্টাম মেকানিক্যাল এফেক্ট থাকবে, কিন্তু সেটা ম্যাক্রোস্কোপিক্যালি দেখতে হবে। তো সুপার কন্ডাক্টিভিটি ইজ অ্যাকচুয়ালি সামথিং লাইক দ্যাট, বিকজ একটা মেটেরিয়াল, সেটা আমি চোখে দেখতে পাচ্ছি, সেটা যে রেজিস্টিভিটি জিরো, সেটা আমি মানে ম্যাক্রোস্কোপিক এক্সপেরিমেন্ট করে দেখছি, অথচ সেই পুরো জিনিসটাই হচ্ছে একটা কোয়ান্টাম মেকানিক্যাল ফেনোমেনা, আমি ডাইরেক্টলি দেখতে পাচ্ছি, ম্যাক্রোস্কোপিক্যালি আমি অবজার্ভ করতে পাচ্ছি। তো সুপার কন্ডাক্টিভিটি হচ্ছে একটা বৈপ্লবিক জিনিস, কিন্তু এটা ডিসকভারিটা এত, মানে এতটাই মানে মজার যে কি আর বলবো। Superconductivity was first experimentally observed by, এই গল্পটা আমি একটু ছোট করে বলি, খুবই মজার ব্যাপারটা। Kamerlingh Onnes in 1911, কিন্তু তার আগে বহু বছরের রিসার্চ আছে অ্যাবাউট লো টেম্পারেচার ফিজিক্স। ওকে,
তো ক্যামারলাংইন্স নেদারল্যান্ডসের সায়েন্টিস্ট, নেদারল্যান্ডসের জন্ম ওনার। তো উনি লো টেম্পারেচার ফিজিক্স মানে অ্যাবসলিউট জিরোর কাছে কি করে যাওয়া যায় তাই নিয়ে উনি এত এক্সপেরিমেন্ট করেছিলেন, মানে ওটা ওনার কাছে নেশার মতো ছিল যে কি করে আমি আরো লো টেম্পারেচারে যেতে পারি এবং লো টেম্পারেচারে গেলে কি কি হতে পারে। যে মানে সেটা এতটাই যে ক্যামারলিং ওন্সকে বলা হতো জেন্টলম্যান অফ অ্যাবসলিউট জিরো। অ্যাবসলিউট জিরো তো জিরো কেলভিন, এবং সেটা মানে ওনার অজস্র এক্সপেরিমেন্টের ফলে কিন্তু লো টেম্পারেচার ফিজিক্সটা এতটা ডেভেলপ করেছে। মানে যথেষ্ট ওই সময় টেকনোলজি যে বিশাল কিছু এগিয়েছিল এরকম না, অথচ সেই অবস্থায় উনি কিন্তু 4.2 কেলভিনে পৌঁছে গেছিলেন। এটাকে একটা মানে একটা জিনিয়াসই বলতে হবে আর কি ওনাকে। তো জেন্টলম্যান অফ অ্যাবসলিউট জিরো। এবার ব্যাপার হচ্ছে যে ওনার মেন মোটিভেশনটা কি ছিল। ওনার মেন মোটিভেশন যেটা ছিল, উনি অনেক রকম সায়েন্টিস্টের সঙ্গেই মিট করেছেন বা কাজ করেছেন। তো ওনার একটা খুব ইম্পর্টেন্ট প্যাশন ছিল টু চেক ভ্যান ডার ওয়ালস ফর্মুলা। ভ্যান ডার ওয়ালস ফর্মুলা আমরা জানি যে ইট মডিফাইজ দ্য আইডিয়াল গ্যাস ল, পিভি ইকুয়াল টু এনআরটি, কিন্তু এটা আইডিয়াল গ্যাস। এবার ভ্যান ডার ওয়াল রিয়েল গ্যাসের জন্য সেই ফর্মুলাটাকে মডিফাই করে, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি, এটা এক মোলের জন্য ইকুয়াল টু আর টি। তো এই যে প্রায় হঠাৎ করে বলে দেওয়া, আর কিছুটা তো এর পেছনে থিওরি আছে, কিন্তু স্টিল এটা ঠিক কিনা সেইটা এক্সপেরিমেন্টালি দেখার একটা খুব নেশা ছিল ক্যামারলিং ওন্সের। তো এবার আমরা জানি যে আইডিয়াল গ্যাস রিয়েল গ্যাসের মতো বিহেভ কখন করতে পারে, আইদার মানে বিহেভ করতে পারে একটা খুব বড় প্যারামিটার হচ্ছে খুব লো টেম্পারেচারে, ও হ্যাঁ আরেকটা হতে পারে হাই প্রেশার। লো টেম্পারেচার বা হাই প্রেশারে মলিকিউলগুলো একে অন্যের খুব কাছাকাছি চলে আসবে, তখন আর ওই অ্যাপ্রক্সিমেশন গুলো হোল্ড করবে না যে ভলিউমটা পয়েন্ট পার্টিকেলের মতো আর দেওয়ালের সঙ্গে ধাক্কা খাওয়া ছাড়া আর কিছু হয় না, এই অ্যাপ্রক্সিমেশন গুলো তখন আর হোল্ড করবে না। তাহলে ভ্যান ডার ওয়ালস ফর্মুলাকে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টালি টেস্ট করতে গেলে এক্সপেরিমেন্টাল টেস্ট ফিজিক্সের একটা অন্যতম বড় পিলার, ওটা দিয়েই বোঝা যায় কোন থিওরি কারেক্ট অর মানে রং। তো লো টেম্পারেচারে আমাকে যেতে হবে, এই যে লো, এবার এই লো টেম্পারেচারে যাওয়ার এই যে একটা ব্যাপার শুরু হলো, তাহলে তখন থেকেই মানে তখন থেকে মিন্স মানে বছরের পর বছর ধরে ক্যামারলিং ওন্স লেগে আছেন যে হাইড্রোজেন কি করে লিকুইড করা যায়। সেই সময় হিলিয়ামের আবিষ্কার হয়নি তখনও, হাইড্রোজেন কি করে লিকুইড করা যায় সেইটা নিয়ে এখন প্রচুরই। এবার এই কাজটাতে মানে অনেক রকম, সেটা অনেক বড় গল্প, খুব ইন্টারেস্টিং যদিও, মানে দিনের পর দিন লেগে আছে অনেক সমস্যা। এক তো হাইড্রোজেন করা যাচ্ছে লিকুইড, কিন্তু অল্প পরিমাণে করা যাচ্ছে, বেশি করে করা যাচ্ছে না, এটা একটা। দু নম্বর হচ্ছে লিকুইড হাইড্রোজেন খুবই ইনফ্ল্যামেবল। তো একবার এমন হলো যে গভর্নমেন্ট খবর পেয়ে গেল এই ল্যাবে অনেক লিকুইড হাইড্রোজেন আছে, আর তখন যুদ্ধ চলছে। তখন উনি ভেবে দেখলেন যে না, এই উনি ওনার মনে হলো যে এই ল্যাবে হয়তো ওয়ার ওয়েপন তৈরি হচ্ছে কিনা কে জানে, তো ল্যাবরেটরি 3 বছরের জন্য বন্ধ, যদিও উনি ডিসকভারির খুব কাছাকাছি চলে এসেছিলেন। তো এরকম বহু ঝামেলা, কিন্তু তাও সেরকম সাকসেস পাওয়া যাচ্ছিল না। হাইড্রোজেন লিকুইফাই করাটা একটু কঠিন, কারণ হাইড্রোজেনের ইন্টারমলিকিউলার যে বন্ডিং মানে ইন্টারমলিকিউলার ইন্টারাকশনটা, হালকা গ্যাস, ইন্টারমলিকুলার ইন্টারাকশনটা এতটাই কম, হাইড্রোজেন লিকুইফাই করাটা বেশ চাপ। তো এইসব চলতে চলতে 1895 উইলিয়াম র্যামসে আবিষ্কার করলেন হিলিয়াম অন আর্থ। মানে এর আগে হিলিয়ামের পরিচয় সবাই পেয়ে গেছে যে নক্ষত্রে আছে হিলিয়াম, কিন্তু পৃথিবীতে হিলিয়াম ডিসকভার করা তখনো যায়নি। তো সেই র্যামসে প্রথম হি ডিসকভার্ড হিলিয়াম। তখন ক্যামারলিং ওন্স তো লাফিয়ে উঠলেন যে ঠিক আছে, হাইড্রোজেন নিয়ে পারা যাচ্ছে না, হিলিয়াম দিয়ে ট্রাই করি। তারপর ক্যামারলিং ওন্সের আত্মীয় স্বজনরা একটু হাই ফাই পোস্টে ছিলেন, তো ওনারা ওনাকে হেল্প করেছিলেন যে কিভাবে প্রচুর হিলিয়াম গ্যাস ওনাকে কিভাবে উনি পেতে পারেন, সোর্সিংটাই হেল্প করেছিলেন। তো তারপর এরকম চলতে চলতে উনি হি ওয়াজ সাকসেসফুল ইন লিকুইফাইং হিলিয়াম ইন 1908।
লিকুইড হিলিয়াম 4.2 কেলভিনে। হিলিয়ামে যদিও একটা লম্বা চার্ট আছে, মানে হিলিয়াম এরকম ফস করে লিকুইড হয় না, আর তাছাড়াও হিলিয়ামের অনেক রকম স্টেট আছে, সুপার ফ্লুইডিটি ইত্যাদি আছে। তো যাই হোক, তো 4.2 কেলভিনটা হিলিয়ামের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট টেম্পারেচার, এবং হিলিয়াম যখন লিকুইড স্টেটে থাকে তখনও ওই টেম্পারেচারেই আর কি থাকে, ইন ইকুইলিব্রিয়াম। তো এইবার এবার হিলিয়াম লিকুইড হয়ে গেছে, ভ্যান ডার ওয়ালস টেস্টিং কমপ্লিট। তখন উনি একটা অন্যদিকে মন দিলেন, সেটা হচ্ছে এরকম। সেই সময়, আচ্ছা তোরা তো পড়েছিস, ও না ওটা তোরা পড়িসনি, যাই হোক, মেটালের রেজিস্টিভিটি তো টেম্পারেচারের সঙ্গে সঙ্গে বাড়ে। রেজিস্টিভিটি অফ মেটাল, যেটা টেম্পারেচারের সঙ্গে ইনক্রিজ করে, আর এটার রিজন হচ্ছে স্ক্যাটারিং of electron phonon, রাইট? তো ব্যাপারটা এরকম যে রেজিস্টিভিটি রিজন হলো গিয়ে ল্যাটিস সাইট গুলো ভাইব্রেট করছে। যদি না ভাইব্রেট করে, আচ্ছা যদি না ভাইব্রেট করে পরে আসছি, ল্যাটিস সাইট গুলো ভাইব্রেট করছে, ভাইব্রেশন অর্থাৎ ফোনন। ফোনন হচ্ছে একটা কি সিউডো পার্টিকেল, নট এক্স্যাক্টলি আ পার্টিকেল বাট সিউডো পার্টিকেল, তার সঙ্গে ইলেকট্রনের স্ক্যাটারিং, সেটা হচ্ছে রেজিস্টিভিটি। তাহলে যত টেম্পারেচার বাড়বে তত এই স্ক্যাটারিংটা বাড়বে এবং রেজিস্টিভিটি বাড়বে। এইটাকে ম্যাথিয়েসন, এটা তোরা পরে পড়বি, অ্যাকচুয়ালি এখনো পড়িসনি, মাস্টার্সে সলিড স্টেট স্পেশাল পেপার থাকলে বোধহয় এগুলো আরো ডিটেলে পড়বি। রেজিস্ট্যান্স ভার্সেস টেম্পারেচার, experimental curve looked like this, ঠিক আছে, মেটালের। তো টেম্পারেচার যত বাড়ছে রেজিস্টিভিটি বাড়ছে বা রেজিস্ট্যান্স বাড়ছে। তো এটাকে মোটামুটি ইলেকট্রন ফোনন স্ক্যাটারিং দিয়ে এক্সপ্লেন করলেন, অনেকেই করলেন, ম্যাথিয়েসন তার মধ্যে অন্যতম। এমনিতে রেজিস্টিভিটির অনেক রকম কন্ট্রিবিউশন থাকে, ইমপিউরিটির একটা অবদান থাকে, আর ফোননের একটা অবদান থাকে, সেটার একটা ফর্মুলা আছে, ম্যাথিয়েসন্স ফর্মুলা। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে যে তাহলে মানে হোয়াট ইফ, ও টেম্পারেচারটা এরকম ভাবে কেন দেখালাম আমি, হোয়াট ইফ টেম্পারেচার কমে কমে যখন অ্যাবসলিউট জিরো হবে তখন রেজিস্ট্যান্সের ব্যাপারটা কি দাঁড়াবে, সেটা হচ্ছে কোয়েশ্চেন। তো ম্যাথিয়েসনের বক্তব্য ছিল যে যেহেতু 0 কেলভিনে হবে না, ফোনন থাকবে না, কারণ 0 কেলভিনে হচ্ছে ল্যাটিস মানে মোশনই থাকে না, তাহলে ল্যাটিস সাইটস আর ফ্রোজেন। তাহলে হিসাব মতো কোনো মোশন নেই, কোনো ফোনন নেই। এবার তাহলে রেজিস্টিভিটিটাও আস্তে আস্তে কমে কিছু একটা ফাইনাইট ভ্যালুতে আসবে। এটা ম্যাথিয়েসন বলেছিলেন, অ্যাকচুয়ালি বলেছিলেন বলতে ম্যাথিয়েসনের যে ক্যালকুলেশন ছিল তাতে এরকম দাঁড়াচ্ছিল যে 0 কেলভিনে রেজিস্ট্যান্স 0 হবে না, কমে কমে একটা ফাইনাইট ভ্যালুতে আসবে। এটা উনি বলেছিলেন মূলত একটা কারণে, একটা কথা ভেবে, সেটা হচ্ছে ওনার মনে হয়েছিল ল্যাটিস সাইট গুলো হয়তো কিছু রেজিস্ট্যান্স দেবে, ঠিক আছে। আর প্লাস ওনার যাই হোক আদার কোনো আর্গুমেন্ট থেকে থাকতে পারে। আর লর্ড কেলভিন, এটা ম্যাথিয়েসন বলেছিলেন, ঠিক আছে। লর্ড কেলভিন আবার একটা পুরো উল্টো কথা বলেছিলেন, উনি বলেছিলেন অ্যাবসলিউট জিরো হলে ইলেকট্রন গুলো স্থির হয়ে যাবে, ইলেকট্রন গুলোও তো মুভ করবে না, অ্যাবসলিউট জিরোতে কারোর কোনো মোশন নেই, তাহলে ইলেকট্রন যদি মুভই না করে তাহলে রেজিস্ট্যান্স ইনফাইনাইট।
প্রেডিক্টেড বাই লর্ড কেলভিন। আর এপাশে ক্যামারলিং ওনসের যে গ্রুপ ছিল, ওনস, ডিওয়ার, এরা একসঙ্গে কাজ করতেন। ঠিক আছে, তো ডিওয়ারের প্রেডিকশন ছিল যে রেজিস্ট্যান্স কমে কমে 0 কেলভিনে একদম 0 হয়ে যাবে, গিভেন বাই ডিওয়ার, এবং সেটা ওনস, সাপোর্টেড বাই ওনস। কিন্তু কেন কি করে 0 হবে সেটার অতটাও ক্লিয়ার আইডিয়া ওনাদের অবশ্য ছিল না। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে ওই সময়কার প্রচন্ড হট টপিক যে হোয়াট হ্যাপেন্স অ্যাট অ্যাবসলিউট জিরো, হোয়াট হ্যাপেন্স টু মেটাল রেজিস্টিভিটি। তো এবার তো ওনসের তখন খুবই আনন্দ, কারণ উনি লিকুইড হিলিয়াম লিকুইফাই করে ফেলেছেন 4.2 কেলভিন বা তারও নিচে উনি এখন যেতে পারছেন। তো উনি এবার এক্সপেরিমেন্ট শুরু করলেন কাকে দিয়ে না, মার্কারিকে দিয়ে, টু স্টাডি দ্য মার্কারি রেজিস্ট্যান্স। সেটাকে মার্কারিকে লিকুইড হিলিয়ামের মধ্যে ডুবিয়ে দিলেন, তারপর মার্কারির মধ্যে দিয়ে কারেন্ট পাস করাচ্ছেন এবং লো টেম্পারেচারে কারেন্ট মেজার করা হচ্ছে, এবং তারপর রেজিস্ট্যান্স বার করে গ্রাফ প্লট করা হচ্ছে। অদ্ভুত ব্যাপার দেখা গেল একদিন যে কুলিং হতে হতে এরকম ছিল, কুলিং হতে হতে কমছে, ঠিক আছে, হঠাৎ করে একটা টেম্পারেচারে, মানে এটা তো ধর এরকম না 1-2 ঘন্টায় হয়ে যায়, হয়তো দিনের পর দিন কুলিংটা চলছে। হ্যাঁ, তো হঠাৎ করে একদিন ওয়ান ফাইন মর্নিং ল্যাবে এসে দেখা যাচ্ছে এই নাম ছিল, ফস করে দেখা গেল রেজিস্ট্যান্স 0 হয়ে গেছে, মানে ভোল্টেজ ড্রপটা 0 হয়ে গেছে। ঠিক আছে, এবার মনে কর তুই একটা রেজিস্টিভিটি স্টাডি করছিস, হঠাৎ করে দেখলি একদিন সকালবেলা ল্যাবে এসে দেখলি ভোল্টেজে 0 হয়ে গেছে, তোর মাথায় প্রথম ফার্স্ট ইনস্টিংক্ট কি হবে? ডিসকন্টিনিউয়াস যেতে হবে। তোর ফার্স্ট ইনস্টিংক্ট কি হবে? নিশ্চয়ই সার্কিটে কোথাও একটা প্রবলেম হয়েছে এবং কোথাও একটা শর্ট সার্কিট হয়ে গেছে, রাইট? ভি ইকুয়াল টু 0 হয়ে গেছে মানে সার্কিটে কোথাও কানেকশন প্রবলেম হয়েছে, এটাই লোকে ভাববে। তো এমার্লিং ওনসও তাই ভেবেছিলেন। তারপর তো সার্কিটে এবার অরিজিনাল এক্সপেরিমেন্টে কোনো কিছু দেখার কথা বা ভাবার কথা কারোর কিছু মাথাতেই আসে। তো উনি সার্কিট বারবার চেক করছেন, কুলিং তো যেমন চলার চলছে, অর্থাৎ এখন মানে কুল হয়ে হয়ে আরো লোয়ার টেম্পারেচারের দিকে যাচ্ছে, বারবার সার্কিট অ্যাডজাস্ট করা হচ্ছে, কারণ কুলিং এর প্রসেসটা এতটাই মানে কস্টলি ছিল যে কুলিংটা থামিয়ে সার্কিট চেক করা ওটা কেউ ভাবতে পারে। তো কুলিং এর মতো চলছে, ওনারা সার্কিট বারবার করে টেস্ট করছেন, কোথাও কোনো ডিফেক্ট কিছুতেই পাওয়া যাচ্ছে না। তখন এরকম লাগাতার কয়েকদিন চেষ্টা করার পরে ওনারা হতাশ হয়ে হাল ছেড়ে দিলেন। হাল ছেড়ে দিয়ে যেটা করলেন, হাল ছেড়ে দিলেন মানে বলাটা ভুল, ওনারা তখন রণে ভঙ্গ দিয়ে কি করলেন, একজন স্টুডেন্টকে পাকড়াও করলেন, গ্রাজুয়েট স্টুডেন্ট, গ্রাজুয়েশন কলেজ স্টুডেন্ট আর কি। তার কাজ হচ্ছে, এই তো দিনের পর দিন তো প্রসিডিওরটা, তার কাজ হচ্ছে ঘন্টার পর ঘন্টা এই সেট আপের সামনে বসে থাকা এবং এই ডেটাটা আবার নেওয়া, রেজিস্ট্যান্স ভার্সাস টেম্পারেচার, এই ডেটাটাকে আবার নেওয়া। তো সেই স্টুডেন্ট তো ল্যাবে এসে বসেছে, এবার কুলিং হচ্ছে কিন্তু, ঠিক আছে, এই যে কুলিং এর প্রসেসটা সেটাই চলছিল, সার্কিট টেস্ট করেছেন ফেলিওর, কুলিং তখনও চলছে, গ্র্যাজুয়েট স্টুডেন্টকে ডাকা হলো, এখানে বসিয়ে দেওয়া হলো কুলিং এর প্রসেসটাকে অবজার্ভ করার জন্য, করে ওনারা বাইরে গেছেন নিজের কাছে। এইবার প্রসেস চলাকালীন বসে থেকে থেকে, আর সেও তো নিজেও সার্কিট চেক করে দেখেছে, কিছুই পাইনি, সব ঠিক আছে, তবুও রেজিস্ট্যান্স 0, হ্যাঁ মানে ভোল্টেজ 0 আর কি। তো তখন সে ওই করতে করতে সামনে বসে বসে একা একা বসেছিল, বোর হয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ার মধ্যে কি হয়েছে, কুলিং সার্কিটে একটা প্রবলেম দেখা দেয়, তার ফলে কুলিংটা বন্ধ হয়ে হিটিং হতে শুরু করে। তাহলে মনে কর যখন ঘুমিয়ে পড়েছিল তখন এখানে ছিল, কুলিং সার্কিটে প্রবলেম হলো, কুলিংটা বন্ধ হয়ে ন্যাচারালি টেম্পারেচার বাড়তে শুরু করলো, বাড়তে বাড়তে একটা সার্টেন টেম্পারেচার পেরিয়ে যাওয়ার পরে, বা সে তো ঘুমাচ্ছিল অ্যাকচুয়ালি, তো ঘুম থেকে উঠে দেখে, হঠাৎ করে দেখে যে আবার কারেন্ট পাওয়া যাচ্ছে, হ্যাঁ, তো মানে নন জিরো রেজিস্ট্যান্স পাওয়া যাচ্ছে, বা সে তার তো খুব আনন্দে, বা সে ভাবছে এই তো আমি ভুলটা ধরে ফেলেছি, সার্কিটে যেটা ছিল প্রবলেম একা একাই ঠিক হয়ে গেছে।
হ্যাঁ, তারপরে তার নিজেরই মনে হলো কিন্তু সার্কিটে তো কিছুই করা হয়নি, তাহলে এটা কি হলো ব্যাপারটা। তখন তো সেটাই হচ্ছে, দ্যাট ওয়াজ দ্য মানে ক্লাইম্যাক্স অফ দ্য স্টোরি আর কি। তখন ওনারা বুঝলেন যে দেয়ার ওয়াজ পার্টিকুলারলি অ্যাবসলিউটলি নো প্রবলেম উইথ দ্য সার্কিট। হোয়াট দে আর অবজার্ভিং ইজ আ রেভলিউশনারি ফেনোমেনা। সেটা হচ্ছে রেজিস্ট্যান্স কন্টিনিউয়াসলি জিরোতে যায় না, একটা সার্টেন টেম্পারেচারে রেজিস্ট্যান্সের ডিসকন্টিনিউয়াস চেঞ্জ হয়, which is nothing but a phase transition। মানে চরম ফেলিওরের মধ্যে থেকেও পট করে তুই একটা যুগান্তকারী সাকসেস পেয়ে যেতে পারিস। মানে ঘুমিয়ে পড়ছে, কিছুই হচ্ছে না, এরকম একটা সিচুয়েশন থেকে আর কি নোবেল প্রাইজ, নোবেলটার জন্য তো নোবেল প্রাইজ পেয়েছিলেন ক্যামারলিন হোমস। তো this was the story of discovery of superconductivity। এবার আচ্ছা, তো এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সুপার কন্ডাক্টিভিটি, এটার কয়েকটা ব্যাপার আছে। ও আর একটা জিনিস আমি বলতে চাই যে মানে ডিসকভারি যে কতটা লাক ফ্যাক্টর সেটা ভাব। এই যে মার্কারি দিয়ে এক্সপেরিমেন্টটা করেছিলেন, মার্কারির বদলে আয়রন দিয়ে করলে কিন্তু এই রেজাল্টটা মোটেই পাওয়া যেত না, কেননা সুপার কন্ডাক্টিভিটি এখনো পর্যন্ত নন ম্যাগনেটিক মেটেরিয়ালেই দেখতে পাওয়া গেছে। দু একটা এক্সেপশন থাকতে পারে, আমার মনে হয় নেই। নন ম্যাগনেটিক মেটেরিয়ালেই কিন্তু সুপার কন্ডাক্টিভিটি দেখা যায়, ম্যাগনেটিক মেটেরিয়ালে এখনো পর্যন্ত দেখা যায়নি। তো ভাগ্যিস মার্কারি দিয়ে করেছিলেন, না হলে তো আর কিছুই দেখতে পাওয়া যেত না। এরকম আরো কত লুক্কায়িত আবিষ্কার আছে কে জানে। তো সুপার কন্ডাক্টিভিটি ইজ নট জাস্ট এনি মেটেরিয়াল উইথ জিরো রেজিস্টিভিটি। এর মানে কতগুলো অত্যাশ্চর্য প্রপার্টি আছে, যেহেতু পুরো ব্যাপারটাই চেঞ্জ হচ্ছে। কোয়ান্টাম ফেনোমেনা, একটা অন্য রকমের ইন্টারঅ্যাকশন ইত্যাদি। তো 1 নম্বর এবং ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে মাইজনার এফেক্ট। এখান থেকে হয়তো ওইটাও কিছুটা আইডিয়া করা যাবে যে কেন ম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে দেখা যায় না। আচ্ছা, মাইজনার এফেক্টটা কি? কোনো একটা সুপার কন্ডাক্টিং মেটেরিয়াল, সেটার মধ্যে দিয়ে সার্টেন অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড পাস করছে। করছে। এবার আমরা দেখলাম যে একটা সার্টেন মানে এবার এটাকে আমি কুল করছি, ঠিক আছে? তো এখন এটা নর্মাল স্টেটে আছে। ওই মার্কারির ক্ষেত্রে যদি আমি ভাবি, ওটা দিয়ে তো আরো ফার্দার এক্সপেরিমেন্টস করা হয়েছে। তো কুল করতে করতে ক্রিটিক্যাল টেম্পারেচার, মানে যেই টেম্পারেচারে আর কি রেজিস্ট্যান্সটা ফস করে ওরকম নেমে জিরো হয়ে যায়, টিসি, তো তার নিচে যেই চলে যাচ্ছে ব্যাপারটা, অমনি দেখা যাচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো দে আর রিপেলড আউট অফ দ্য মেটেরিয়াল। এরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা, ঠেলে গুতিয়ে বার করে দিচ্ছে। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড লাইনস আর repelled out of the material. This effect is called Meissner effect। এই ব্যাপারটাকে ঠিক জিরো রেজিস্টিভিটির ব্যাপারটা দিয়ে একদমই ইয়ে করা যায় না। নেক্সট, আচ্ছা, প্রপার্টি যখন বলছি তখন প্রপার্টি গুলোই আগে বলি। নেক্সট ইম্পর্টেন্ট প্রপার্টি ইজ বা অবজারভেশন ইজ
এনট্রপি। না, এনট্রপি নয়, তার আগে হচ্ছে destruction of superconductivity এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। বাই ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড সুপারকন্ডাক্টিভিটি ডিস্ট্রয় করতে পারে। তার মানে হচ্ছে যে আমি সাপোজ টিসির নিচে আছি, আমি এরকম একটা জায়গায় আছি, ঠিক আছে, তার মানে সেই মেটেরিয়ালটা রেজিস্ট্যান্স টেম্পারেচার, তো সেই মেটেরিয়ালটা তার মানে সুপার কন্ডাক্টিং স্টেটে আছে। এইবার আমি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা শুরু করলাম, দেখা যাবে যে একটা সার্টেন ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ডের থেকে বেশি ম্যাগনেটিক ফিল্ড যদি আমি ইউজ করি, তাহলে হঠাৎ করে যেই যেই মুহূর্তে এইচটা এইচসি ক্রস করে যাবে, তখন হঠাৎ করে দেখা যাবে যে রেজিস্ট্যান্সটা বেড়ে এরকম কোনো একটা পয়েন্টে চলে এলো। তো এই এই ভ্যালুটা মানে critical value of a destructive magnetic field, সেইটা বাই কমন সেন্স বোঝা যায় যে সেটা অবশ্যই টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে, রাইট? তো কিরকম এই ডিপেন্ডেন্সটা, কোন টেম্পারেচারে কতটা ক্রিটিক্যাল মানে কতটা ম্যাগনেটিক ফিল্ড দিলে সুপার কন্ডাক্টিভিটি গেটস ডিস্ট্রয়েড। একটা জিনিস ক্লিয়ার, যে ক্রিটিক্যাল টেম্পারেচারে আমি যখন চলে আসব বা ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে যখন যাব, তখন তো এইচসি জিরো, কারণ ক্রিটিক্যাল টেম্পারেচারে বা তার উপরে তো সুপার কন্ডাক্টিভিটি নেই, ও তো এমনিতেই নর্মাল মেটাল, তো তখন আর কোনো ম্যাগনেটিক ফিল্ড দিতে হয় না। তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচারের তার মানে এইচসি জিরো at t greater than or equal to tc, so hctc is 0। তো এখান থেকে একটা হিন্ট পাওয়া যায় যে কতটা ক্রিটিক্যাল ফিল্ড দিলে ও সুপার কন্ডাক্টিংটা নর্মাল হয়। তার মানে এটা বোঝা যাচ্ছে যে যত আমি টিসির কাছে যাব তত সহজেই সুপার কন্ডাক্টিং স্টেটটা ডিস্ট্রয় করা যাবে, আর যত আমি লো টেম্পারেচারে থাকবো তত ওকে ডিস্ট্রয় করাটা কঠিন। Hc versus T for different materials। মার্কারের ক্ষেত্রে, যেটা নিয়ে ক্যামারলিং ওনসের সময় কাজ হয়েছিল, সেটার ক্ষেত্রেই বলি, সেটা এরকম, ঠিক আছে, এটা 4.2 কেলভিন, this curve is for mercury আর অ্যাপ্রক্সিমেটলি এই জায়গাটা হচ্ছে নিয়ার অ্যাবাউট এটা হবে হচ্ছে 350 গাউস, মানে 0 কেলভিন বা 0 কেলভিনের কাছাকাছি গেলে ওরকম 350 গাউস ওই লেভেলের ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে নর্মাল মেটালটা সুপার কন্ডাক্টিং হয়ে যায়। এবার বিভিন্ন মেটেরিয়ালের ক্ষেত্রে বিভিন্ন, মার্কারির ক্ষেত্রে এরকম, লেডের ক্ষেত্রে আরো অনেক বেশি। আর যাই হোক, ইন্ডিয়াম বা টাইটানিয়ামের ক্ষেত্রে আরো কম ক্রিটিক্যাল ফিল্ডটা। তো ম্যাগনেটিক ফিল্ড ক্যান ডিস্ট্রয় সুপার কন্ডাক্টিং স্টেট। থার্ড প্রপার্টি, it is entropy of superconducting state।
এন্ট্রপি এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে এন্ট্রপি অফ এ সুপারকন্ডাক্টর ডিক্রিজেস, এগুলো আমি যা বলছি প্রত্যেকটাই পিওরলি এক্সপেরিমেন্টাল রেজাল্ট। সুপার কন্ডাক্টিভিটি থিওরি বার করতে লোকের মোটামুটি মাথা খারাপ হয়ে গেছে, সেটা অনেক পরে বেরিয়েছে, প্রপার্টিগুলো আগে বেরিয়েছে। তো এন্ট্রপি ডিক্রিজেস when a normal metal turns a superconductor. তো আমি যখন কুল করব, if I plot entropy versus temperature, তখন this is for normal metal এবং this is for superconducting metal, আর এটা হচ্ছে টিসি। মানে হচ্ছে আমি প্রথমে কুল করলাম, কুল করছি এন্ট্রপি মাপছি, কুল করছি এন্ট্রপি মাপছি, হঠাৎ করে একটা পয়েন্টের পরে আমি দেখলাম কুল করছি, প্রথমে স্ট্রেট লাইনেই নামছিল, নামতে নামতে হঠাৎ করে স্ট্রেট লাইনে যা পাওয়ার কথা তার থেকে আমি অনেক স্মল ভ্যালু পাওয়া শুরু করলাম, তার মানে আমি সুপার কন্ডাক্টিং স্টেটে ঢুকে গেছি। এবার প্রশ্ন হচ্ছে নর্মাল মেটালের করেসপন্ডিং এন্ট্রপিটা তাহলে কি করে পেলাম? নিশ্চয়ই বুঝতে পারছিস যে কুল করার পর তো সুপার কন্ডাক্টর হয়ে গেছিল, সেই একই টেম্পারেচারে করেসপন্ডিং নর্মাল মেটালের এন্ট্রপিটা পাওয়া গেল বাই অ্যাপ্লাইং ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড, এইচসি অ্যাপ্লাই করে। অ্যাকচুয়ালি সুপার কন্ডাক্টরের সমস্ত এক্সপেরিমেন্টেই কুলিং সেটআপও লাগে, ম্যাগনেটিক ফিল্ড সেটআপও লাগে, কেননা প্রত্যেকটা টেম্পারেচারে যখন মানে সুপার কন্ডাক্টর হয়ে যাবে আর কি, তখন প্রত্যেকটা টেম্পারেচারে মানে ইন দ্য রিজিয়ন টি লেস দেন টিসি তোকে যদি ওই মেটালেরই নর্মাল কন্ডিশনের বিহেভিয়ার দেখতে হয়, নর্মাল প্রপার্টি আর কি, ইন সুপার কন্ডাক্টিং মানে বিলো টিসি, তখন তোকে প্রত্যেকটা টেম্পারেচারই বারবার এইচসি অ্যাপ্লাই করে ওকে নর্মাল করে দিতে হবে। ব্যাপারটা একটা খেলার মতো, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলি, ভেতরে ইলেকট্রনগুলো কিছুটা করার চেষ্টা করছে, তুই টুক করে একটু ফিল্ড দিয়ে দিলিস, চট করে ওদের ইন্টারাকশনটা ব্রেক করে গেল, খেলা ভঙ্গ। তো প্রত্যেকটা টেম্পারেচারে বারবার করে এইচসি অ্যাপ্লাই করে করে ওদেরকে নর্মাল করে আবার এন্ট্রপি মাপা হলো। তো দেখা গেল যে এন্ট্রপির একটা খুব সিগনিফিক্যান্ট ড্রপ হয় বিলো সুপার কন্ডাক্টিং ট্রানজিশন টেম্পারেচার। তাহলে যেহেতু এন্ট্রপির এই ব্যাপারটা মানে থার্মাল প্রপার্টির একটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে তারপরেই আমাদের ইন্টুইশন হচ্ছে হিট ক্যাপাসিটির বিহেভিয়ারটা চেক করা। Heat capacity normally it has two contributions. One is electronic, other is lattice. ল্যাটিসের আমরা d by t cube law দেখেছি, so lattice contribution is btq. ইলেকট্রনিক কন্ট্রিবিউশন এটা আমি করাইনি কারণ বোধহয় সিলেবাসে ছিল না। এটা ফার্মি এনার্জি, ফার্মি থিওরি দিয়ে খুব ইজিলি করা যায়, এটা স্ট্যাটমেক পড়ানোর সময় করানো। তো ইলেকট্রনিক কন্ট্রিবিউশন টু হিট ক্যাপাসিটি ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি, তাহলে এটি প্লাস বিটি কিউব, এই হচ্ছে নর্মাল মেটালের হিট ক্যাপাসিটি। Therefore, if I plot C by T versus T square, C by T versus T square প্লট করলে একটা স্ট্রেট লাইন পাওয়া যাবে, বোঝাই যাচ্ছে দেখে। তো এরকম সামথিং লাইক দিস।
কিন্তু এই স্টাডিটা আমরা করেছি কিসের উপরে? গ্যালিয়ামের উপরে। তো এটা প্রেডিক্টেড, ঠিক আছে। এবার আমরা ধরা যাক গ্যালিয়ামকে আমরা কুল করছি, কুল করতে করতে গ্যালিয়ামের মানে প্রথমে যখন কুল করছি তখন কিছু দূর পর্যন্ত তো নর্মাল মেটালকেই ফলো করবে, এটা হচ্ছে এই ডেটা পয়েন্ট। তারপর হঠাৎ করে যেই টিসির নিচে চলে যাবে, অর্থাৎ টিসি স্কোয়ার এটা, তখন হঠাৎ করে পরের ডেটা পয়েন্টটা এখানে না করে না পেয়ে পাওয়া যাবে এখানে। এবং তারপর যখন আমি টেম্পারেচার আরো কমাবো তখন দেখা যাবে যে এক্সপেরিমেন্টাল কার্ভটা এইরকম ভাবে বেন্ড হয়ে এইরকম হয়ে গেল। অর্থাৎ হিট ক্যাপাসিটি অ্যাট অ্যাবসলিউট জিরো ইজ জিরো, এবং হিট ক্যাপাসিটির চেঞ্জটা, চেঞ্জ অফ heat capacity is discontinuous. তাহলে চেঞ্জ অফ এন্ট্রপি was continuous, এক্সপেরিমেন্টাল অবজারভেশন বলছি। চেঞ্জ অফ এন্ট্রপি কন্টিনিউয়াস। চেঞ্জ অফ এন্ট্রপি কন্টিনিউয়াস মানে হচ্ছে এখানে কোনো ল্যাটেন্ট হিট নেই, ভেরি ইম্পর্টেন্ট। দেয়ার ইজ নো ল্যাটেন্ট হিট। যেহেতু ল্যাটেন্ট হিট নেই তার মানে এটা একটা, দিস ইজ নট আ ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন। ক্লিয়ার? কিন্তু এটা এখানে চেঞ্জ অফ হিট ক্যাপাসিটি আছে, যেটা মানে ডিসকন্টিনিউয়াস চেঞ্জ অফ হিট ক্যাপাসিটি আছে। চেঞ্জ অফ হিট ক্যাপাসিটি is discontinuous. যেহেতু হিট ক্যাপাসিটি corresponds to second order derivative of free energy, না, second order derivative of, yes, free energy, therefore it is second order phase transition. যেভাবে আমরা ফেজ ট্রানজিশনকে ক্লাসিফাই করি। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস বললেন, এটা বলাই বাহুল্য, সেটা হচ্ছে এই জায়গাগুলো সব সুপার কন্ডাক্টিং স্টেট, কিন্তু এখানে আমি যদি আবার এইচসি অ্যাপ্লাই করে এদেরকে নর্মালে নিয়ে আসি তখন আমরা এই লাইনের উপরেই ডেটা পয়েন্টগুলো পাবো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট অবজারভেশন আছে এই হিট ক্যাপাসিটি সংক্রান্ত, এটা কত 4 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে ইলেকট্রনিক হিট ক্যাপাসিটিতে, এখানে তো দেখা গেল হিট ক্যাপাসিটির বিহেভিয়ারটাই পুরো অদ্ভুত, তো ইলেকট্রনিক পার্টটা যেটা আছে সেখানে দেখা যায় যে এইরকম একটা ফ্যাক্টর থাকে, e টু দ্য পাওয়ার মাইনাস eg বাই 2kt থাকে, ইনস্টেড অফ e টু দ্য পাওয়ার মাইনাস eg বাই kt। তো মানে সামথিং বাই 2kt এরকম একটা থাকে। এখানে দুটো ব্যাপার আছে। এক নম্বর হচ্ছে ইজি কোথা থেকে এলো, ফার্স্ট অফ অল ব্যান্ড গ্যাপ কোথা থেকে এলো, কারণ অরিজিনালি জিনিসটা মেটাল ছিল, মেটাল অর্থাৎ এটা কন্ডাকশন ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ডের মধ্যে একটা সার্টেন লেভেল অবধি পুরোটাই ফুল, দ্যাট ইজ ফার্মি এনার্জি লেভেল। তাহলে এখানে ইজির কনসেপ্টটা আসছে কোথা থেকে, এটা এক নম্বর পয়েন্ট। আর
2 নম্বর পয়েন্ট হচ্ছে যদি এসেও থাকে তাহলে জেনারেলি আমরা ইজি টিজি থাকলেই আমরা সবসময় ইজি বাই কেটি পাই, কিন্তু এখানে আমরা ইজি বাই 2 কেটি পাচ্ছি। 2 একটা আনএক্সপ্লেইনড একটা ব্যাপার আর কি, কোয়েশ্চেন মার্ক। তো ব্যান্ড গ্যাপটা কোথা থেকে আসছে? লক্ষণীয় যে এটা পেয়েছিলাম ইলেকট্রনিক হিট ক্যাপাসিটির মধ্যে, তার মানে ইলেকট্রনস আর ডেভেলপিং, তৈরি হচ্ছে নতুন করে যখন আমি সুপার কন্ডাক্টিং স্টেটে যাচ্ছি। আ সার্টেন এনার্জি গ্যাপ ইজি ডিউরিং ফেজ ট্রানজিশন। তো যখন নর্মাল কন্ডিশনে আছি তখন we have a Fermi sea of electrons, যার এটা হচ্ছে গিয়ে ইলেকট্রন ব্যান্ড প্রোফাইল এবং তলাটা সব ফিল্ড। আপন কুলিং বিলো টিসি, এখানটাতে কি হচ্ছে, এই যে ইএফ যেটা আগে ছিল সেই ইএফ এর উপরে এবং নিচে ইকুয়ালি পজিশনড একটা ব্যান্ড গ্যাপ ক্রিয়েট হচ্ছে। এগুলোই বিভিন্ন রকম তোর সেই টানেলিং এক্সপেরিমেন্ট করে আর মানে বিভিন্ন রকম এনার্জেটিক্স আর কি, মানে মানে অ্যাবজর্পশন এমিশন এই সমস্ত স্টাডি করে এই ব্যান্ড গ্যাপের ভ্যালু ট্যালু মেজার করা হয়েছে। তো দেখা যাচ্ছে টিসির নিচে কুল করলে পরে এই যে ফার্মি সি অফ ইলেকট্রনস, এগুলো যেহেতু ফার্মিয়ন্স তো এটাকে ফার্মি সি অফ ইলেকট্রনস বলে। এই ফার্মি সি অফ ইলেকট্রনস এর মধ্যে কিছু একটা হচ্ছে, কিছু একটা এমন কিছু চেঞ্জ হচ্ছে যার ফলে একটা নতুন ব্যান্ড গ্যাপ ক্রিয়েট হচ্ছে at the Fermi energy level. A new band gap opens here. আচ্ছা, এটার ভ্যালুটা খুবই কম অ্যাকচুয়ালি, of the order of 10 to the power -4 Fermi energy, খুবই কম, মানে ম্যাগনিটিউড ওয়াইজ খুবই কম। যত আমি টিসির কাছে যাব তত ব্যান্ড গ্যাপটা কন্টিনিউয়াসলি কমবে, কমে কমে টিসিতে গিয়ে ব্যান্ড গ্যাপ উইল বি 0। Next is free energy. এত কিছু চেঞ্জ হচ্ছে, হিট ক্যাপাসিটি এন্ট্রপি সব চেঞ্জ হয়ে যাচ্ছে, তো অবভিয়াসলি ফ্রি এনার্জিও একটা রোল প্লে করবে। ফ্রি এনার্জি ভার্সাস টেম্পারেচার, এগেইন অবজারভেশন। দেখা গেল সুপার কন্ডাক্টরের ফ্রি এনার্জি ইজ লেস দ্যান নর্মাল মেটালের ফ্রি এনার্জি। এটা অবশ্য হতেই হবে, কেননা অবভিয়াসলি এনার্জেটিক্যালি যেটা ফেভারেবল সেই স্টেটটাই থাকে। তাহলে এনার্জেটিক্যালি ফেভারেবল মানে সুপার কন্ডাক্টিং স্টেটস, দে আর এনার্জেটিক্যালি ফেভারেবল বা ওদের ফ্রি এনার্জিটা কম। তাহলে নর্মাল মেটালের ফ্রি এনার্জি যদি, এবং ফ্রি এনার্জি টেম্পারেচারের সঙ্গে ডিক্রিজ করে, এটা 0 কেলভিন থেকে শুরু করছি, টেম্পারেচার যত বাড়াচ্ছি তত ফ্রি এনার্জিটা কমছে। তো ইট ইজ সামথিং লাইক দ্যাট এফ এন, আর এফ এস হচ্ছে সবসময় এদের থেকে স্মল, এবং টিসির কাছাকাছি গিয়ে ওরা সেম
তাহলে দিস ইজ এফএস। এদের গ্যাপটা কিন্তু টেম্পারেচার বাড়ার সাথে সাথে কমছে, এবং Fn মাইনাস এফএস এটা ক্যালকুলেট করে দেখানো যায় যে এটার ভ্যালুটা বিএসির উপর ডিপেন্ড করে। Fn মাইনাস এফএস ডিপেন্ডস অন এইচসি, বিএসসি বলে এখনো কিছু আমি বলিনি। তো Fn মাইনাস এফএস এইটা, সরি, ডিপেন্ড করে মানে একটা ফর্মুলা আছে। এই গ্যাপটা কোন টেম্পারেচারে কতটা ক্রিটিক্যাল ফিল্ড দিলে সুপার কন্ডাক্টরটা নর্মাল মেটালে পরিণত হবে সেটার একটা ফর্মুলা আছে। ওকে, নেক্সট ইজ সাত নম্বর, something called isotope effect. একই মেটেরিয়াল মার্কারি মনে কর, তার বিভিন্ন আইসোটোপ in mercury for example Tc varies from 4.185 Kelvin to 4.146 Kelvin যখন ওর আইসোটোপের অ্যাটমিক মাস changes from 199.5 to 203.4 AMU. দেখা যাচ্ছে অ্যাটমিক মাস বাড়ার ফলে ক্রিটিক্যাল টেম্পারেচার কমে গেল। তো এটার একটা রাফ রিলেশন বিটুইন দেম ইজ m to the power alpha Tc is constant. This is called isotope effect. তার মানে অ্যাটমিক মাস বাড়াটা সুপার কন্ডাক্টিং স্টেটকে ঠিক হেল্প করছে না, অপোজ করছে, যার জন্য আরো ঠান্ডা করলে তবেও সুপার কন্ডাক্টর হতে পারছে। এই আলফার ভ্যালুটা বিভিন্ন মেটেরিয়ালের ক্ষেত্রে বিভিন্ন রকম, এবং বিভিন্ন রকম। তো জিঙ্কের ক্ষেত্রে ফর এক্সাম্পল ইট ইজ নিয়ার অ্যাবাউট 0.45, এর উপর অঙ্ক আসে তখন তোকে আলফাটা দিয়ে দেওয়া হবে। ক্যাডমিয়ামের ক্ষেত্রে অ্যাবাউট 0.32, এরকম এটসেট্রা। লাস্ট বাট নট দ্য লিস্ট, হচ্ছে যেটা আই থিঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট বোথ ফ্রম ফিজিক্স পয়েন্ট অফ ভিউ অ্যাজ ওয়েল অ্যাজ টেকনোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ, সেটা হলো ফ্লাক্স কোয়ান্টাইজেশন। প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ফেনোমেনা, যেটা তোদের সিলেবাসে নেই তাই শুধু ইন্ট্রোডাকশন দেবো, কিন্তু এটার একটা ক্যালকুলেশন আছে, ভালো ক্যালকুলেশন। সুপার কারেন্ট, সুপার কন্ডাক্টিভিটির মেন ব্যাপারটা কি অ্যাকচুয়ালি? জিরো রেজিস্টিভিটি, অর্থাৎ ভি মাপলে জিরো পাবো। ওকে, এবার নর্মালি যখন আমি একটা ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করাই, একটা রেজিস্টার, এই তো সেখানে অ্যাকচুয়ালি কি হয়, এটা ব্যাটারি ভি নট, কারেন্ট ফ্লো হলো, এর রেজিস্ট্যান্স হচ্ছে আর। তাহলে এই আর এর অ্যাক্রসে অ্যাকচুয়ালি তোর পোটেনশিয়াল ড্রপ হয়। পোটেনশিয়াল ড্রপের ভ্যালু হচ্ছে, পোটেনশিয়াল ড্রপের ভ্যালু হচ্ছে আইআর। যেহেতু পোটেনশিয়ালটা, তার মানে আমি ব্যাটারি থেকে একটা সার্টেন পোটেনশিয়াল পাচ্ছি,
সেইটা আর এর মধ্যে দিয়ে যাওয়ার ফলে আমার খরচ হয়ে যাচ্ছে, তাই আমাকে আবার ব্যাটারির সাহায্য নিয়ে নতুন এনার্জি গেইন করতে হচ্ছে। এটাই হচ্ছে মেন ব্যাপার। ব্যাটারি যতক্ষণ আছে ততক্ষণই কারেন্ট আছে, বিকজ ব্যাটারি is giving you energy repeatedly। বারবার পোটেনশিয়াল ড্রপ হচ্ছে, বারবার ব্যাটারি তোকে কারেন্ট সাপ্লাই দিচ্ছে, রাইট? সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে রেজিস্ট্যান্স 0, অর্থাৎ নো পোটেনশিয়াল ড্রপ। পোটেনশিয়াল ড্রপ হচ্ছেই না। যেহেতু কোনো পোটেনশিয়াল ড্রপ হচ্ছে না, তাই সার্কিটে ব্যাটারির দরকারই নেই। অর্থাৎ তুই জাস্ট ইনিশিয়ালি ব্যাটারি কানেক্ট করে একটা কারেন্ট জেনারেট করে দিলে, তারপর তুই ব্যাটারি খুলে সার্কিট ক্লোজ করে দিলি। এটার অবশ্যই আরো টেকনোলজিক্যাল আছে, মানে প্রসেস আছে। রাফলি ব্যাপারটা তাই, যে ব্যাটারি একবার দিয়ে কারেন্টটা, শুধু কারেন্ট স্টার্ট করাটাই এনাফ। তারপর যদি ব্যাটারি খুলেও নি, ডাজন্ট ম্যাটার, সুপার কারেন্ট কন্টিনিউস টু ফ্লো। এবং এক্সপেরিমেন্টালিস্টরা সাজেস্ট করছেন বেসড অন দেয়ার এক্সপেরিমেন্ট যে ইট উইল টেক অলমোস্ট 1 lakh years for the current to decay. কারেন্ট একা একাই ফ্লো করতে থাকবে। কিন্তু এটা আমি একটা কোশ্চেন দিচ্ছি তোদের ভাবার জন্য। ডাজ দিস ভায়োলেট পারপিচুয়াল মোশন মেশিন? মানে ভায়োলেট ঠিক নয়, মানে সো ইজ ইট আ পারপিচুয়াল মোশন মেশিন? পারপিচুয়াল মোশন মেশিন এই ব্যাপারটা তো থার্মোডাইনামিক্সে নিশ্চয়ই পড়েছিস। থার্মোডাইনামিক্সের সেকেন্ড লতে এটা বলা হয় যে পারপিচুয়াল মোশন মেশিন ইজ ইম্পসিবল। মানে একটা মেশিন যেটা ইট ড্রাইভস ইটসেলফ, ডাজ নট রিকোয়ার এনি এক্সটার্নাল এনার্জি ইনপুট, নিজের এনার্জিতে নিজেই চলে এবং পারপিচুয়ালি চলে, সেটাই হচ্ছে পারপিচুয়াল মোশন মেশিন। থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল বলে যে পারপিচুয়াল মোশন মেশিনস আর ইম্পসিবল। এরকম কোনো মেশিন হতেই পারে না যাকে বাইরে থেকে কোনো এনার্জি ইনপুট দেওয়া হয় না এবং ও অনন্তকাল ধরে চলতেই থাকে, নিজের এনার্জিতে নিজেই চলে। তো কোশ্চেন হচ্ছে যে তাহলে সুপার কন্ডাক্টিং স্টেটটা কি পারপিচুয়াল মোশন মেশিন? তার মানে সুপার কন্ডাক্টর কি থার্মোডাইনামিক্সকে ভায়োলেট করছে? ইজ ইট ভায়োলেটিং দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স? এটা তোরা এই পারপিচুয়াল মোশন মেশিন ব্যাপারটা কি সেটা একটু স্টাডি করবি, করে আমাকে পরে বলবি। এটা জাস্ট যে কোনো সময় বললেই হবে যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন আ সুপার কন্ডাক্টর অ্যান্ড আ পারপিচুয়াল মোশন মেশিন, বা সুপার কন্ডাক্টর দিয়ে পারপিচুয়াল মোশন মেশিন বিল্ড করা যায় কিনা। যদি যায় তাহলে কিন্তু ইট উইল ভায়োলেট দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। ওয়েল, আচ্ছা, তো কি হলো ব্যাপারটা? তাহলে এটা সুপার কারেন্ট আছে, এবার কারেন্ট থাকলেই ম্যাগনেটিক ফিল্ড থাকবে। So there is a magnetic flux due to this supercurrent। সেটা থাকবে, তাতে অস্বাভাবিক কিছু নেই। কিন্তু অস্বাভাবিক এটা যে this magnetic flux, it cannot assume any value, it is quantized। flux quantization। এবং quantum of flux, it is sometimes, মানে in many books it is called fluxon। ম্যাগনেটিক ফ্লাক্সেরও আবার কোয়ান্টাইজেশন হচ্ছে এবং সেই কোয়ান্টামের ভ্যালু হচ্ছে এসআই ইউনিটে।
the quantum of flux is h by 2e. (2.0678 10 to the power minus 15), obviously very small, Tesla square meter. Flux is quantized. এবং এই যে ফ্লাক্সন, এটারও আরো ক্যালকুলেশন আছে, মানে দেখানো যায় যে দেখ কারেন্ট ডিকে করা মানে ফ্লাক্সন পিকচারে আমি তার মানে এটা বলতে হবে আমাকে যে কারেন্ট ডিকে করা মানে হচ্ছে ফ্লাক্সন বেরিয়ে যাওয়া, ফ্লাক্সন লিকস আউট অফ দ্য সুপারকন্ডাক্টর। তো এটা কিছু থিওরিটিক্যাল ক্যালকুলেশন করে দেখানো যায় যে ফ্লাক্সন যে বেরিয়ে যাবে সুপারকন্ডাক্টর থেকে, ইট টেকস আ হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি, মানে ফ্লাক্সন বেরিয়ে যাওয়াটা আর কি প্রায় অসম্ভব একটা ব্যাপার। তাহলে ফ্লাক্সন যেহেতু বেরিয়ে যেতে পারে না, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স কখনোই চেঞ্জ করতে পারে না, অর্থাৎ সুপার কারেন্ট কখনোই ডিকে করতে পারে না। সুপার কারেন্ট ক্যান নট ডিকে বিকজ ফ্লাক্সন লিকেজ মানে কি বলবো, লিকেজ ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। ঠিক আছে, তো সুপার কারেন্টস ক্যানট ডিকে। এইবার আরেকটা গল্প আছে, গল্প হচ্ছে এই যে 2e, এই ব্যাপারটা মানে 2টা কোত্থেকে চলে এলো, এইটা নিয়ে লোকের একটা মানে ইয়ে হচ্ছিল যে মানে অ্যাকচুয়ালি এখন এই যে আমি যত অবজারভেশন দেখলাম সেখান থেকে একটা জিনিস অন্তত ক্লিয়ার, যে নর্মাল থেকে সুপার কন্ডাক্টরের যে ফেজ ট্রানজিশন, এখানে কিছু একটা চেঞ্জ হয় ইন দা ফার্মি সি অফ ইলেকট্রনস, কিছু একটা চেঞ্জ হয় যার ফলে ইলেকট্রনের সমস্ত প্রপার্টি মানে সমস্ত প্রপার্টির একদম ফান্ডামেন্টালি চেঞ্জ হয়ে যায়। এনার্জি চেঞ্জ হয়, এনার্জি গ্যাপ ক্রিয়েট হয়, এনট্রপি কমে যায়, ফ্রি এনার্জি কমে যায়। সবসময় এনার্জেটিক্যালি ফেভারেবল, কিন্তু সুপার কন্ডাক্টিং স্টেট ইট ইজ এনার্জেটিক্যালি ফেভারেবল, সবসময় লো এনার্জিতে আছে এরা। হ্যাঁ, সুপার কন্ডাক্টিং স্টেট ইজ অলওয়েজ একটা লো এনার্জি, ফ্রি এনার্জিটাও কম এটা, তাহলে লো এনার্জিতে আছে, তার মানে অর্ডারিং আছে এখানে একটা। দেয়ার ইজ সাম কাইন্ড অফ ম্যাক্রোস্কোপিক অর্ডারিং, কারণ আমরা ম্যাক্রোস্কোপিক্যালি সব দেখতে পাচ্ছি। ম্যাক্রোস্কোপিক অর্ডারিং অফ Fermi sea of electrons obviously by some quantum phenomena. রাইট, এবার আমি যদি একটু ইনটুইটিভলি ভাবতে চাই যে কেন, হোয়াট ইজ দ্য কজ অফ রেজিস্ট্যান্স, এবং হোয়াট মানে কি হতে পারে, কি করলে পরে রেজিস্ট্যান্সটা না থাকতে পারে। কজ অফ রেজিস্ট্যান্স হচ্ছে ইলেকট্রন ফোনন স্ক্যাটারিং। তো কজ অফ রেজিস্ট্যান্স এমন কিছু যদি আমরা করতে পারি যেখানে স্ক্যাটারিংটা হচ্ছেই না, স্ক্যাটারিং ইজ ইম্পসিবল, কেননা ফোনন তো আছেই, যে কোনো নন জিরো টেম্পারেচারে ফোনন থাকবে, কিন্তু এমন কিছু হচ্ছে যাতে স্ক্যাটারিং ইজ নট হ্যাপেনিং, বা বেটার টু পুট ইট লাইক দিস, যে স্ক্যাটারিং ইজ
ইম্পসিবল। ফোননগুলো আছে, কিন্তু ওরা ইলেকট্রনের এমন কিছু একটা পরিবর্তন হয়েছে যার ফলে দে আর নো মোর এবল টু স্ক্যাটার দ্য ইলেকট্রনস। ওরা আর স্ক্যাটার করতে পারছে না, ইলেকট্রনের মধ্যে এমন কোনো চেঞ্জ হয়েছে। এবার ফেনোমেনোলজিক্যাল আছে। এবার এক্সপেরিমেন্টাল অবজারভেশন তো প্রচুর হয়ে গেল। এবার বেসড অন দ্য এক্সপেরিমেন্টাল অবজারভেশনস, এবং সেই সময় যেহেতু সুপার ফ্লুইড হিলিয়াম, বোস আইনস্টাইন কন্ডেনসেট, এই ব্যাপারগুলো যেহেতু মোটামুটি ভালোই স্টাডি হয়েছে, তো ওই এক্সপেরিমেন্টাল অবজারভেশনের উপর ভিত্তি করে বিভিন্ন ফেনোমেনোলজিক্যাল মানে হচ্ছে যেগুলো ঠিক থিওরিটিক্যালি ডিরাইভ করে না বা মাইক্রোস্কোপিক্যালি ডিরাইভড নয়। থিওরিটিক্যালি ডিরাইভ করা মানে হচ্ছে অ্যাটমিক বিহেভিয়ার স্টাডি করে ব্যাপারটাকে এস্টাবলিশ করা। ফেনোমেনোলজিক্যাল মানে হচ্ছে টপ টু বটম অ্যাপ্রোচ, মানে এক্সপেরিমেন্টাল অবজারভেশন থেকে কিছু একটা থিওরি খাড়া করা। তো ফেনোমেনোলজিক্যাল ম্যাক্রোস্কোপিক থিওরি অফ সুপারকন্ডাক্টিভিটি was proposed by ল্যান্ডাউ গিন্সবার্গ। এই থিওরিটা খুব ভালো থিওরি। ল্যান্ডাউ গিন্সবার্গ ম্যাক্রোস্কোপিক থিওরি দিলেন সুপার কন্ডাক্টিভিটি, সেটা আমি এখানে ডিসকাস করব না, যদিও জিএল থিওরি বলে এটাকে। কিন্তু সমস্যা হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যাপ্রোচটা অধরাই থেকে গেল। মানে কি এমন হচ্ছে ভেতরে যার ফলে স্ক্যাটারিংটা হচ্ছে না, এই ব্যাপারটা কিছুতেই মাইক্রোস্কোপিক্যালি অবজার্ভ করা গেল না। মানে আমি সব বুঝলাম, মাইজনের এফেক্ট হলো, ম্যাগনেটিক ফিল্ড বেরিয়ে গেল, এন্ট্রপি কমে গেল, হিট ক্যাপাসিটি 0 হয়ে গেল, এগুলো সব আমি বুঝলাম, সেগুলো গিন্সবার্গ ল্যান্ডাউ একটা থিওরিতে ইন্টিগ্রেট করলেন, সেটাও ঠিক আছে, কিন্তু মাইক্রোস্কোপিক্যালি হচ্ছেটা কি সেইটা একদমই বোঝা যাচ্ছিল না। এই অবস্থায় এই ফ্লাক্সনের যে 2e, সেই ব্যাপারটাকে ক্লু, মানে সেই ব্যাপারটার থেকে ক্লু নিয়ে দুজন ইন্টেলিজেন্ট সায়েন্টিস্ট, এই দুজন না তিনজন, বার্ডিন, কুপার, শ্রিফার, BCS 1956, 1911-তে কিন্তু ঘটনাটা আবিষ্কার হয়েছে, 1956-তে মাইক্রোস্কোপিক থিওরি পাওয়া যাচ্ছে। They were successful to at least suggest some microscopic mechanism. ওনারা কি বললেন? ইলেকট্রন কাপলিং হচ্ছে, এই যে অর্ডারিং বললাম না, দেয়ার ইজ সাম, কোথায় গেল বেশ, ম্যাক্রোস্কোপিক অর্ডারিং। তো এই অর্ডারিংটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, ওনারা বললেন যে ইলেকট্রন কাপলিং হচ্ছে। কিরম ভাবে কাপলিং হচ্ছে? বাই আ ল্যাটিস সাইট। ইলেকট্রন কাপলিং হওয়াটা তো খুব সহজ ব্যাপার না, কারণ ওদের মধ্যে কুলাম্ব রিপালশন থাকে। তো ইলেকট্রন কাপলিং হচ্ছে ভায়া আর ল্যাটিস সাইট। কার কার মধ্যে কাপলিং হবে? একটা থাকবে প্লাস কে, আর একটাকে হতে হবে মাইনাস কে। তার মানে there is certain ordering in momentum space. ইকুয়াল অ্যান্ড অপোজিট মোমেন্টাম ওলা যে ইলেকট্রনগুলো, তাদের মধ্যে কাপলিং হচ্ছে ভায়া ল্যাটিস ডিস্টরশন। অর্থাৎ একটা ইলেকট্রন এরকম ল্যাটিস সাইট একটা ইলেকট্রন এই ল্যাটিস সাইটটাকে একটু ডিফর্ম করলো, ধরা যাক
হয়তো একটু অ্যাট্রাক্টেড হবে, এটা হয়তো একটু এরকম হলো, ডিফর্মড হবে। হ্যাঁ, তো আশেপাশে সবগুলোই ডিফর্মড হবে যেহেতু সবাই সবার সঙ্গে অ্যাটাচড। সেই ল্যাটিসের যে ডিফেক্ট, এবার এখানে হয়তো আরেকটা ইলেকট্রন ছিল, তো সে এবার যেহেতু পজিটিভ চার্জগুলো ওপাশে শিফট হয়ে গেল, তাহলে এই ল্যাটিসগুলো আবার এই ইলেকট্রনকে একটুখানি এপাশে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে। অর্থাৎ আলটিমেটলি ল্যাটিসগুলো ঘটকালি করছে, এই ইলেকট্রনের সঙ্গে এই ইলেকট্রনের একটা কোরিলেশন ক্রিয়েট করছে। তো ইলেকট্রন ইলেকট্রন কাপলিং বা এই ল্যাটিস ডিস্টরশন, এর ফলে দেয়ার ওয়াজ পেয়ারিং অফ ইলেকট্রনস অফ ইকুয়াল অ্যান্ড অপোজিট মোমেন্টাম। এই পেয়ারকে বলা হয় কুপার পেয়ার। এটাই হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যাপ্রোচ। তো অ্যাকর্ডিং টু BCS থিওরি, Cooper pair is something which is it is a kind of macroscopic ordering of electrons. এই ধরনের কাপলিং মানে অর্ডারিং, এবং ইলেকট্রনগুলো সিঙ্গেল ইলেকট্রন হচ্ছে ফার্মিয়ন, কিন্তু পেয়ার অফ ইলেকট্রনস ইট ইজ বোসন। অপোজিট মোমেন্টামই শুধু নয়, অপোজিট স্পিনও বটে, এটা আমার বলতে হতো। ও না, জাস্ট এ মিনিট, সেম স্পিন হলেও বোধহয় এটা হয়, দেখে নিচ্ছি, 1 মিনিট। না, অপোজিট স্পিন। অপোজিট মোমেন্টামই শুধু নয়, the electrons must be opposite spin also. তো তাহলে ম্যাক্রোস্কোপিক অর্ডারিং অফ ইলেকট্রনস কুপার পেয়ার, কুপার পেয়ার গুলো কিন্তু আলটিমেটলি বোসন। এই বোসন গুলো এখন কিন্তু আর ফ্রি ইলেকট্রন ফার্মেসি, ইলেকট্রন গুলো আলাদা আলাদা ভাবে কারেন্ট ক্যারি করছে, এই কনসেপ্টটা এখন কিন্তু আর নেই। এখন একটা মেনি বডি ইন্টারাকশন হয়েছে, এবং ঠিক বোস-আইনস্টাইন কনডেনসেটের মতোই এই সমস্ত বোসন গুলো নিয়ে একটা সিঙ্গেল কোহেরেন্ট ম্যাক্রোস্কোপিক ওয়েভ ফাংশন তৈরি হয়েছে। এই ওয়েভ ফাংশনটা মেনি বডি ওয়েভ ফাংশন। এখন আর ইন্ডিভিজুয়াল ওয়েভ ফাংশন নেই, ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের ইন্ডিভিজুয়াল ওয়েভ ফাংশন যেগুলো ফোনন স্ক্যাটার করছে, এখন আর সেটা নেই। এখন পুরো মেটেরিয়ালটা জুড়ে there is one single macroscopic wave function. সমস্ত বোসনগুলো একত্রিত হয়ে একটাই ওয়েভ ফাংশন তৈরি করেছে, যার ফলে বোঝাই যাচ্ছে যে এই এত বড় একটা ওয়েভ ফাংশনকে স্ক্যাটার করার ফোননগুলো স্ক্যাটার করবে সেই কোশ্চেনটা আর আসছে না। আগে কি ছিল? আগে ইন্ডিভিজুয়াল ওয়েভ ফাংশন ছিল ইলেকট্রনের, এখন পুরো ব্যাপারটা নিয়ে একটাই সিঙ্গেল ওয়েভ ফাংশন আছে, ফলে কে আর কাকে স্ক্যাটার করে কোথায় পাঠাবে। ইট ইজ সিম্পলি নট পসিবল ফর দ্য ল্যাটিস সাইটস, ফর দ্য ফোননস টু স্ক্যাটার দিস ম্যাক্রোস্কোপিক ওয়েভ ফাংশন। কোহেরেন্ট ওয়ার্ডটা এখানে খুব ইম্পর্টেন্ট, কিন্তু কোহেরেন্সের থিওরিটা আবার আরেকটু বড়সড় জিনিস, সেটা এখন এগুলো সব অ্যাডভান্স লেভেলের জিনিস। চাইলে পড়তে পারিস, কোহেরেন্স নিয়ে অনেক কিছুই আছে। কোহেরেন্ট স্টেট বলতে অ্যাকচুয়ালি কোহেরেন্স কথার অনেক রকম মানে আছে যদিও, কিন্তু কোহেরেন্ট কোয়ান্টাম স্টেট বলতে অ্যাকচুয়ালি বোঝায় একটা পার্টিকুলার লিনিয়ার সুপারপোজিশন অফ হারমোনিক অসিলেটর আইগেন স্টেট। হারমোনিক অসিলেটরের যে আইগেন স্টেট গুলো ছিল তাদের একটা নির্দিষ্ট সার্টেন টাইপ অফ কোএফিসিয়েন্ট গুলোর একটা নির্দিষ্ট ভ্যালু আছে, সেগুলোকে কম্বাইন করে একটা স্টেট পাওয়া যায়, সেটাকে কোহেরেন্ট স্টেট বলে। কোহেরেন্ট স্টেটের অনেক ইন্টারেস্টিং ম্যাথমেটিক্যাল প্রপার্টি আছে। তো BCS
থিওরি বা সেটা নিয়ে পরবর্তীকালে আরো যারা একটু একটু করে ডেভেলপ করেছেন তাদের বক্তব্য হচ্ছে যে এই যে কুপার পেয়ার গুলো তৈরি হলো, কুপার পেয়ার হচ্ছে হার্ট অফ বিসিএস থিওরি। বিসিএস থিওরির মূল সাকসেসই হচ্ছে দে প্রেডিক্টেড কুপার পেয়ার। পরবর্তীকালে খোল লঞ্চ অনেক পাল্টেছে, কিন্তু কুপার পেয়ারকে কেউ চ্যালেঞ্জ করেনি। পেয়ারিং ইজ আ মাস্ট। ফ্লাক্সনের মধ্যেও সেটা সিগনেচার আছে H/2E। তো 2E হচ্ছে অ্যাজ ইফ একটা ইউনিট। তো পেয়ারিং ইজ আ মাস্ট। তো ওখানে কি হচ্ছে, ম্যাক্রোস্কোপিক অর্ডারিং অফ ইলেকট্রনস হচ্ছে। অর্থাৎ এই কুপার পেয়ার গুলো যে বোজন 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 ইন্টারাকশন হয়ে সমস্ত বোজন একে অন্যের সঙ্গে কোরিলেট করছে, করে একটাই গোটা মেনি বডি ম্যাক্রোস্কোপিক ওয়েভ ফাংশন ক্রিয়েট করছে থ্রু আউট দ্য সিস্টেম। সেই ওয়েভ ফাংশনটা আবার কোহেরেন্ট ওয়েভ ফাংশন। কোহেরেন্স জিনিসটা হচ্ছে আপাতত খুব স্ট্রং কোরিলেশন বলে ভেবে রাখতে পারিস কোয়ালিটেটিভলি। ম্যাথমেটিক্যালি তো এটার আরো অনেক বৈশিষ্ট্য আছে। তো এই যে ওদের মধ্যে একটা স্ট্রং ইন্টারাকশন হচ্ছে, কোরিলেশন হচ্ছে, তার ফলে একটা কোহেরেন্স বা একটা মানে ডিসিপ্লিন বা একটা অর্ডার ক্রিয়েট হয়েছে। কোহেরেন্টটাকে লুজলি মানে অর্ডার বলেও ভাবতে পারিস। তো আগে যেটা ছিল পুরো ইন্ডিপেন্ডেন্ট ফার্মিয়নের একটা কালেকশন ছিল জাস্ট, যাদের নিজেদের মধ্যে কোনো ইন্টারাকশন ছিল না বা কোনো রিলেশন ছিল না। এখন তাদের মধ্যে কোহেরেন্স ডেভেলপ করেছে। তাহলে আগে ছিল ইনকোহেরেন্ট ফার্মিসি, তাদের মধ্যে কোনো ইউনিটি ছিল না, ওরা ডিভাইডেড ছিল, ওদেরকে লোকে ইচ্ছা মতো স্ক্যাটার করছিল। এখন সেটা পাল্টে হয়ে গেছে কোহেরেন্ট ফার্মিসি। এবং এই কোহেরেন্সটা আসার ফলে একটা ম্যাক্রোস্কোপিক ওয়েভ ফাংশন ডেভেলপ করেছে। এখন সবাই মিলে একটা মেনি বডি ওয়েভ ফাংশনের মতো বিহেভ করছে, যার ফলে ইট ইজ ডিফিকাল্ট টু স্ক্যাটার দেম। তো এই কুপার পেয়ার এইটাই ছিল বিসিএস থিওরির হার্ট অফ বিসিএস থিওরি, এবং ইট ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট মাইক্রোস্কোপিক অ্যাপ্রোচ বাই বার্ডিন, কুপার অ্যান্ড শ্রিফার। ওকে, তো এই হচ্ছে this was a qualitative discussion about all the salient features of superconductivity. পরের দিন কয়েকটা ম্যাথমেটিক্স করব। ও আরেকটা জিনিস তো আমি বলতে ভুলে গেলাম, সেটা বলে দিই, ওটা আজকের ক্লাসেই বলতে হবে। সেটা হলো সরি, হ্যাঁ এই আচ্ছা, এখানে আমি এই যে যেটা দেখালাম যে একটা ইলেকট্রন এই মাথায় আরেকটা ইলেকট্রন ওই মাথায়, এই যে কুপার পেয়ার বলছে, এমন কিন্তু ভাবার কোনো কারণ নেই যে দুটো ইলেকট্রন কাছাকাছি জায়গায় একটুখানির মধ্যে আছে। অ্যাকচুয়ালি এটা যদি ল্যাটিস সাইট হয়, এগুলো সব ল্যাটিস সাইট। কুপার পেয়ার ফর্ম করছে যে দুটো ইলেকট্রন, তাদের মধ্যে ডিস্টেন্স কিন্তু অনেক বেশি হতে পারে। ওকে, এতটাই বেশি হতে পারে যে তাদের মধ্যে প্রায় তাদের মধ্যে প্রায় 10⁶ ইলেকট্রন, এই এতগুলো ইলেকট্রন থাকতে পারে। একটা কুপার পেয়ার যতটা রিজিয়ন দখল করে, তাদের মধ্যে প্রায় 10⁶ নাম্বার অফ ইলেকট্রনস থাকতে পারে। তার মানে ডিস্টেন্সটা কিন্তু লার্জ, মানে পেয়ারিং ওভার আ লার্জ ডিস্টেন্স। আপ স্পিন প্লাস কে মাইনাস কে ডাউন স্পিন, ঠিক আছে, মাঝখানে ল্যাটিসটা ডিফর্ম হয়ে এত বড় একটা রিজিয়নের মধ্যে ওদেরকে পেয়ারিং করার চেষ্টা করছে। কত বড় রিজিয়ন অকুপাই করতে পারে একটা কুপার পেয়ার, সেটার একটা বেশ ভালো মেজার হচ্ছে কোহেরেন্স লেন্থ। কোহেরেন্স লেন্থ এমন একটা লেন্থ যেটার মধ্যে, মানে যেই রিজিয়নের মধ্যে ইলেকট্রনের কনসেন্ট্রেশন প্রায় একই থাকে।
মানে বোঝাতে পারলাম? অনেকগুলো কুপার পেয়ার ঘুরে বেড়াচ্ছে একটা সুপার কন্ডাক্টরের মধ্যে, ঠিক আছে? তো যেহেতু ঘুরে বেড়াচ্ছে মানে হ্যাঁ, হ্যাঁ তাই অবশ্য ঘুরেই বেড়াচ্ছে। তো অনেকগুলো কুপার পেয়ার এক্সিস্ট করছে, এবার অনেকগুলো কুপার পেয়ার মিলে আবার একটাই ওয়েভ ফাংশন হয়েছে, মেনি বডি ইন্টারাকশন, কিছু একটা কন্ডেনসেশন হয়েছে। এক্স্যাক্টলি কি যে হয়েছে সেটা এখনো রিসার্চের বিষয়। কিন্তু ওই ইলেকট্রনের আমরা কি বলছি তাহলে, ইলেকট্রনের অর্ডারিং বলছি। তো ওই ইলেকট্রনের অর্ডারিং এর ফলে মানে ইলেকট্রনের যে চার্জ ডিস্ট্রিবিউশন তার মধ্যে তো একটা এফেক্ট পড়বে, এই পুরো মানে পরিস্থিতিটাই চেঞ্জ হয়ে গেল। তো কতটা রিজিয়নের মধ্যে ইলেকট্রনের চার্জ ডিস্ট্রিবিউশনটা একই আছে, কনস্ট্যান্ট, সেটার থেকে একটুখানি আইডিয়া পাওয়া যায় যে কুপার পেয়ার রাফলি কতটা এরিয়া দখল করে থাকে। আমি বলছি না দুটো একই, কোহেরেন্স লেংথ আর কুপার পেয়ার কতটা রিজিয়ন দখল করে থাকে সেটা একই, সেটা আমি বলছি না, কিন্তু একটা সুপার কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনের কনসেন্ট্রেশন যেহেতু অর্ডারিং হয়েছে, যখন অর্ডারিং থাকে না তখন তো ইলেকট্রনগুলো ফ্রিলি মুভ করে, তো তখন ইলেকট্রনের কনসেন্ট্রেশন বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম হতে পারে। কিন্তু সুপার কন্ডাক্টিং স্টেটে কি হয়েছে, অর্ডারিং হয়েছে, তাহলে আমি এটা এক্সপেক্ট করতে পারি যে একটা বড় রিজিয়ন জুড়ে ইলেকট্রনের কনসেন্ট্রেশন সব জায়গায় একই থাকবে, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন। সেই লেংথটাকে বলে কোহেরেন্স লেংথ, মানে যতটা লেংথে ইলেকট্রনের কনসেন্ট্রেশন একই রকম থাকে। এই কোহেরেন্স লেংথটা কোনো কোনো মেটেরিয়ালের ক্ষেত্রে 100 ন্যানোমিটার পর্যন্তও হয়, 100 ন্যানোমিটার। তো এর থেকেও এর থেকেও বোঝা যায় যে ধর মানে ইলেকট্রন একটা কত ছোট পয়েন্ট পার্টিকেল, ওকে? আমি যদি একটু সাইজটাও কম্পেয়ার করি, 100 ন্যানোমিটার মানে ভেবে দেখ, অ্যাটমের ডায়ামিটারের সঙ্গে 100 ন্যানোমিটারকে কম্পেয়ার কর, তাহলে বুঝতে পারবি যে অ্যাকচুয়ালি কতটা অর্ডারিং হয়েছে। এবং ম্যাক্রোস্কোপিক ওয়ার্ডটা আমরা এখানে কেন বারবার ইউজ করছি, কারণ সত্যি সত্যি অর্ডারিংটা কোয়ান্টাম মেকানিক্যাল অর্ডারিং, কিন্তু হচ্ছে ওভার আ রিয়েলি লার্জ স্কেল, রাইট? তো কোহেরেন্স লেংথটা ম্যাথমেটিক্যালি আসলে কাজে লাগবে যখন আমরা ইলেকট্রনের কনসেন্ট্রেশনের উপর বেস করে কোনো কিছু আর কি ক্যালকুলেশন করব, যে কতটা রিজিয়নের মধ্যে আহ, মানে ধর আমি বললাম ইলেকট্রনের কনসেন্ট্রেশন হচ্ছে রো আর, তো আর বলতে কতটা রিজিয়নের মধ্যে আমাকে ক্যালকুলেশনটা করতে হবে। হুম, তো সেই সেই ব্যাপারগুলোর ক্যালকুলেশনের পারপাসে অ্যাকচুয়ালি কোহেরেন্স লেংথের আইডিয়াটা দরকার, যে কতটা রিজিয়নে আমার ইলেকট্রনের চার্জ ডিস্ট্রিবিউশনটা একই রকম থাকে বা কিভাবে ভ্যারি করে ইনসাইড আ সুপার কন্ডাক্টর। তো এটাই ছিল মোটামুটি কোয়ালিটেটিভ ডিসকাশন। এবার পরের দিন আমরা কয়েকটা ক্যালকুলেশন করব, ফ্রি এনার্জি ক্যালকুলেশন, লন্ডন ইকুয়েশন ইত্যাদি। ঠিক আছে, কিছু কোথাও কোনো কোশ্চেন আছে? মানে আজকে যতটা বললাম তার মধ্যে কি কোনো কোশ্চেন আছে? ওপেন কোশ্চেন প্রচুর আছে, বিসিএস থিওরির প্রচুর ডিমেরিট আছে, সেটা আমি বলবো পরের দিন। এমনি বোঝা গেছে তো যেগুলো বললাম? হ্যাঁ ম্যাম। আচ্ছা।